আসসালামু আলাইকুম। আমাদের অ্যা পরশুদিন যে হ্যান্ড নোটের উপরে যে এক্সামটা হবে ২৬ টা কোয়েশ্চেনের সেটার উপর আজকে হচ্ছে একটা প্রেজেন্টেশন এবং এখানে স্লাইড বাই স্লাইড বোঝানো আছে যে কোন কোয়েশ্চেন দিয়ে আসলে কি বোঝানো হইছে এক্সাক্টলি। আমাদের টপিক মূলত ৩ টা। একটা হচ্ছে HTML, CSS আর Bootstrap। এই ৩ টা থেকেই টপিক থেকে আসলে কোয়েশ্চেন আসবে। আচ্ছা, এখন আমরা মুখস্থ করে বললাম কিন্তু নিজে জিনিসটা বুঝলাম না। সেক্ষেত্রে আমাদের আসলে আল্টিমেট কোনো লাভ হইল না। হয়তো কোয়েশ্চেন এখানে বেটার করতে পারলাম বাট আল্টিমেটলি আসলে আমাদের কোনো লাভ হবে না। তো আমরা এখন বুঝবো যে কোন কোয়েশ্চেনের উত্তরে মানে কোয়েশ্চেন এবং অ্যান্সার দ্বারা কি বোঝানো হয়েছে। আমাদের ১ম কোয়েশ্চেন ছিল হচ্ছে যে হোয়াট ইস ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট? অ্যান্ড আনসার ছিল হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট ইস দ্য প্রসেস অফ ক্রিয়েটিং দ্য virtual and interactive part of a website that users see and interact with using HTML, CSS and JavaScript. ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট পর্যন্ত যে ইউজার যেটা দেখে এবং যেটা হচ্ছে ইন্টারেক্ট করে, যেমন যে এটাই একটা কিন্তু ফ্রন্ট এন্ড। আমাদের ওয়েবসাইটে কয়টা সেকশন? আমাদের ওয়েবসাইটে মূলত ২ টা সেকশন, একটা ফ্রন্ট এন্ড এবং একটা ব্যাক এন্ড। যদি গভীরে যাই সেখানে ডাটাবেস, এসকিউএল এগুলো চলে আসে। তারপর হচ্ছে আরো চলে আসে সিকিউরিটি ইস্যু। আচ্ছা যাই হোক, মূলত হচ্ছে আমাদের ২ টা জিনিস, ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড। তো ফ্রন্ট এন্ড হচ্ছে আমরা যেটা দেখি, এই যেমন দেখতেছি, এবং এই যে ব্যাক এন্ড হচ্ছে কি, এটা হচ্ছে একটা ফ্রন্ট এন্ড। ব্যাক এন্ড হচ্ছে এই যে স্লাইডের যে এখানে ক্লিক করে যে এটা ইন্টারেক্ট করতেছে আমার সাথে, এটা হচ্ছে ব্যাক এন্ড। এই যে ইন্টারেক্ট হবে এটা কে করতেছে? ব্যাক এন্ড করতেছে। এবং ফ্রন্ট এন্ড এটা শো হচ্ছে, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডের ফ্রন্ট এন্ড। ঠিক আছে? এই যে কোথায় চলে? ব্রাউজারে চলে। ব্যাক এন্ড কোথায় চলে? সার্ভারে চলে। মানে ব্রাউজারে চলে বলতে যেটা আমার চোখে দেখতে পারি, এবং সার্ভারে চলে বলতে হচ্ছে যেটা পিছনে ঘটতেছে, যেটা আমরা আসলে আ যেটা দেখতে পাইতেছি না যে আসলে এখানে ক্লিক করার পরে কোথায় কি প্রসেস হইতেছে। আমরা তো দেখি যে প্রসেস হয়ে গেছে বা আমি এখানে ক্লিক করলাম, পপ আপ হচ্ছে। আচ্ছা, এটা আমরা সবাই বুঝতে পারছি। ইউজার দেখে, হ্যাঁ, আর ব্যাকএন্ডে দেখে না। ল্যাঙ্গুয়েজ এর ক্ষেত্রে হচ্ছে এই জিনিসগুলো জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টের অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে। যেমন Node.js, এটা কিন্তু জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক। তো এটা জাভাস্ক্রিপ্টই একটা ফ্রেমওয়ার্ক এর ব্যাকএন্ড এর জন্য এটা, এবং জাভাস্ক্রিপ্ট এটা হচ্ছে নিজে ফ্রন্ট এন্ড এর জন্য। ওকে? পাইথন, পিএইচপি। আচ্ছা, ডাটা এবং লজিক। ডাটাবেস একটা আলাদা জিনিস। এটাও ব্যাকএন্ড হিসেবেই ধরা হয় এটাকে। ওকে। এখানে এরা আমরা সবাই জানি, এটা বুঝবো আশা করি। তার পরবর্তীতে কোয়েশ্চেন ছিল আমাদের যে, হোয়াট ইস ওয়েব ডিজাইন? অ্যান্সার ছিল ওয়েব ডিজাইন ইজ দ্য প্রসেস অফ প্ল্যানিং অ্যান্ড ক্রিয়েটিং দ্য লেআউট, স্ট্রাকচার, কালার, ফন্ট অ্যান্ড ওভারঅল অ্যাপিয়ারেন্স অফ এ ওয়েবসাইট টু এনশিওর এ গুড ইউজার এক্সপেরিয়েন্স। মানে ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট জিনিসটা আসলে সেম না। ওয়েব ডিজাইন হচ্ছে যে ডিজাইন আছে না? এটা ফ্রন্ট এন্ড এর মতো। এই যে ডিজাইন যেটা, ওটা হচ্ছে ওয়েব ডিজাইন। যেমন দেখতে কেমন হবে, তার পরিকল্পনা, টুলস, Figma, Adobe, আ XD, মানে Adobe দিয়ে আমরা হচ্ছে মকআপ তৈরি করলাম না? যে ডিজাইনটা তৈরি করলাম। তারপর হচ্ছে এই ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে কিভাবে কাজ করবে, ইমপ্লিমেন্টেশন প্ল্যান। যেমন ২ টাকে আমরা ২ ভাবে বলতে পারি। একটা হচ্ছে ওয়েব ডিজাইন, একটা ডিজাইন এবং ডিজাইনকে ইন্টারেক্ট করার জন্য, মানে ওই ডিজাইনটা আসলে কোডে রূপান্তর করে ওয়েবসাইটে দেখানোর জন্য, ওটা হচ্ছে ডেভেলপমেন্ট। মানে এটা ফ্রন্ট এন্ড না ব্যাক এন্ড এরকম না। এটা হচ্ছে আমার UI UX ডিজাইনার। মানে আমি জাস্ট একজন ডিজাইনার। ডিজাইন করতেছি ওয়েব দেখতে কিরকম হবে। এবং এটা হচ্ছে যে ওই দেখাটাকেই আসলে ইমপ্লিমেন্ট করা, ইন্টারেক্ট করা এবং কোডের মাধ্যমে ইমপ্লিমেন্ট করা। ঠিক আছে? আচ্ছা। তারপর আমাদের কোয়েশ্চেন ছিল নেক্সট এর যে আহ হোয়াট আর সিমেন্টিক এইচটিএমএল এলিমেন্টস, গিভ এক্সাম্পল। সিমেন্টিক এইচটিএমএল এলিমেন্ট দ্বারা বোঝায় যে এমন এমন ট্যাগ যেগুলো তাদের নিজেদের নামের মাধ্যমে নিজেদের হচ্ছে পরিচয় প্রকাশ করে। ঠিক আছে? যেমন হচ্ছে যে সিমেন্টিক এইচটিএমএল ট্যাগ হলো ভালো নাগরিকত্ব, ডিপ ব্যবহার ভুল নাই, কিন্তু ডিপ সিমেন্টিক এলিমেন্ট থাকলে সেটা বেস্ট প্র্যাকটিস। গুগল সরাসরি এর প্রভাবে সিইও র্যাঙ্কিং করে, এসইও র্যাঙ্কিং করে। ও আচ্ছা। মানে আমার ব্রাউজার পড়তে পারবে, পড়ে বুঝতে পারবে যে আচ্ছা এটার এই কাজ। এটা হচ্ছে সিমেন্টিক। সিমেন্টিক ট্যাগ বলতে কি, যে যেমন হেডার মানে কি? এটা হচ্ছে আমাদের হেডার সেকশন। এটা ব্রাউজারও বুঝতে পারবে, আমিও বুঝতে পারবো যে একজন মানুষ হিসেবে যে এটা হচ্ছে হেডিং এ থাকে এটা। ন্যাব, এটা মানে আমার ন্যাব বার। মেইন সেকশন, আর্টিকেল, এখানে ব্লগ পোস্ট হয়, আর্টিকেল সেকশন।
যেকোনো একটা হিরো সেকশন হইতে পারে বা যেকোনো একটা সেকশন হইতে পারে। ফুটার মানে হচ্ছে আমাদের একদম নিচে যেটা থাকে পেজের সেকশনের শেষে। অ্যাসাইড মানে পার্শ্ববর্তী কন্টেন্ট। এই জিনিসটা হচ্ছে কি মানুষ দেখে বুঝতে পারবে যে ও আচ্ছা এটা তো আশেপাশের মানে এমন ট্যাগ যে ট্যাগ নিজেদের কাজ নিজেদের নামের মাধ্যমে প্রকাশ করে। এটা ব্রাউজারও বুঝতে পারে, আমিও বুঝতে পারি। ব্রাউজার কিভাবে বুঝতে পারে? ব্রাউজার ব্রাউজার কি ব্রাউজার তো ডিবের কাজ জানে, ঠিক না? এরকম না যে জানে না। ডিবের কাজ জানে। তবে সে কি জানে যে এই ডিবের মধ্যে আসলে কি করা হইছে? এই ডিবে কি ন্যাপবার করা হইছে? নাকি এই ডিবে আমার কোনো সেকশন করা হইছে? নাকি আমার এই ডিবে কোনো আর্টিকেল বা এমন কিছু? যখন আমি বলে দিই যে এই ডিবে ন্যাব, এটা হচ্ছে ন্যাব, তখন সে বুঝে ও আচ্ছা এটা তো ন্যাব। ঠিক আছে? তো আমি যদি খুঁজি যে বেস্ট ন্যাপবার বা আমি যদি এরকম খুঁজি যে আ যেকোনো একটা নিউজ যেমন আমি খুঁজলাম যে হোয়াট ইজ দ্য বেস্ট ওয়েবসাইট ইন বাংলাদেশ। তখন আমি একটা আর্টিকেল প্রকাশ করছি যেখানে হচ্ছে হেডারে দেওয়া হোয়াট ইজ দ্য বেস্ট ইয়া বেস্ট হচ্ছে কি ওয়েবসাইট ইন বাংলাদেশ। ওই জিনিসটা হচ্ছে আমি হেডারে দিলাম। তো আমার ওয়েবসাইট এইভাবে র‍্যাংক করবে যেহেতু আমার হেডারে দেওয়া আছে। এবার ডিপের মধ্যে দেওয়া থাকলে বুঝতে পারতো এটা যে কি দেওয়া আছে এখানে। সে তো বলতো এটা ডিপ, এটা হচ্ছে একটা সেকশন হইতে পারে বা আলাদা কিছু হইতে পারে। যে হেডার এটা বুঝতো না। হেডিং ঠিক আছে। এখন হচ্ছে আমার আর্টিকেলের মধ্যে ওই মানে এই যে বেস্ট ওয়েবসাইট এই আর্টিকেলটা দেওয়া আছে যে বেস্ট ওয়েবসাইট হইতে গেলে আমার কি করতে হবে, কেন এটা বেস্ট ওয়েবসাইট। এই আর্টিকেলটা এখানে দেওয়া আছে। তো এই আর্টিকেল তো ওয়েবসাইট ক্লিয়ারলি বুঝতে পারলো ও আচ্ছা এটা হেডিং এবং এটা হচ্ছে আর্টিকেল। যদি আমি ডিপ দিতাম যে বুঝতে পারতো না ওয়েবসাইট। বুঝতে পারতো হয়তো কিন্তু অনেক নিচে। ওয়েবসাইট গেস করতো। মানে ব্রাউজার গেস করতো এটা। আচ্ছা। তার পরবর্তী কোয়েশ্চেন ছিল আমাদের যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেকশন, আর্টিকেল অ্যান্ড ডিপ? আমাদের সেকশন, আর্টিকেল এবং ডিপের মধ্যে পার্থক্য কি? এটা ছিল। সেকশন, আর্টিকেল অ্যান্ড ডিপ। আমার সেকশন হচ্ছে যেকোনো একটা সেকশন যেমন হিরো সেকশন বললাম একটু আগে। আর্টিকেল হলো আমাদের যে ব্লগ পোস্ট গুলো যেখানে থাকে, যেখানে আর্টিকেল লেখা থাকে। আর ডিপ হচ্ছে যেকোনো কিছু। মানে আর্টিকেলও হইতে পারে, সেকশনও হইতে পারে, কোনো ইমেজও হইতে পারে, যেকোনো কিছু। এখানে কি বলছে? এখানে বলছে যে আম সব এলিমেন্ট নির্বাচনের সিদ্ধান্ত মডেল। আচ্ছা। এখানে বলছে যে আর্টিকেল স্বতন্ত্র কন্টেন্ট একা নিয়ে গেলেও পুরো অর্থ বজায় থাকে। ও ব্লগ পোস্ট, নিউজ, প্রোডাক্ট কার্ড। এই যে এগুলো আর কি আর্টিকেল। মানে মেইনলি যে ব্লগ পোস্ট আছে না যে বিভিন্ন পোস্ট করে যে এক্সপিরিয়েন্স শেয়ার করে বা হচ্ছে বলে যে এই বার্ডটা হচ্ছে অনেক বেশি রেয়ার। কোনো পাখি সম্পর্কে আর কি একটা আর্টিকেল প্রকাশ করলো বা কোনো হিউম্যান ডেভেলপমেন্ট রিসোর্স যে আর্টিকেল গুলো থাকে ওগুলো হচ্ছে আর্টিকেল। ব্লগ পোস্ট গুলো আর কি। তারপর বলছে সেকশন। হিরো সেকশন হইতে পারে, যেকোনো একটা সেকশন হইতে পারে। তারপর হচ্ছে ডিপ। ডিপ হচ্ছে যে সিমেন্টিক মিনিং নেই, শেষ অপশন, স্টাইলিং, গ্রুপিংয়েশন। আচ্ছা এটা বুঝাতে পারে না। এটা আমরা ডিপ নিয়ে যে কাজটা করি আরকি। মানে আর্টিকেল তো বলে দিলাম এটা আর্টিকেল। সেকশনও বলে দিই এটা একটা সেকশন। সেকশনের মধ্যে আমরা ডিপ নেই। আবার নরমাল ভাবেও ডিপ দিতে পারি। কারণ সেকশনের কাজটা ডিপ করতে পারে। বা ডিপ মূলত একটা কন্টেনার বা ব্লক এলিমেন্ট। ঠিক আছে? সংবাদপত্র, পত্রিকা, বডি, খেলাধুলা বা পাতা সেকশন এবং ক্রিয়েট, ম্যাচ রিপোর্ট, আর্টিকেল। আচ্ছা। তারপর আমাদের কোয়েশ্চেন ছিল যে আহ হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য হেড ট্যাগ? হেড ট্যাগের পারপাস কি? হেড ট্যাগের মধ্যে আমাদের কি থাকে? মেটা ট্যাগ থাকে, তারপর হচ্ছে টাইটেল থাকে, তারপর যে লিঙ্ক থাকে, স্টাইল শিট, তারপর হচ্ছে আমরা ফাউন্ডেশন থেকে যে লিঙ্ক নেই এটা সেটাও থাকে। ঠিক আছে? ফেভিকন আইকন থেকে লিঙ্ক থাকে। তো হেডিং ট্যাগের কাজ হচ্ছে যে হেডিং ট্যাগ হলো যে আমার শো করে না হেডিং ট্যাগে কি আছে এগুলো শো করে না। কিন্তু এগুলো এসইও তে সাহায্য করে। এটা হচ্ছে যে এমন ট্যাগ যেটা গুরুত্বপূর্ণ জিনিস বহন করে এবং যেমন আমি যে চার্টশিটের মধ্যে যদি লেখা থাকে, চার্টশিট মধ্যে লেখা থাকে যে ল্যাঙ্গুয়েজ এন, এটা খেয়াল করছি কিনা এইচটিএমএল বলার প্লেটের মধ্যে। এন বলতে বোঝায় ইংলিশ, ল্যাঙ্গুয়েজ ইংলিশ। এটা বাংলা হলে বাংলা হইতো। তারপর হচ্ছে আমার টাইটেল থাকে। টাইটেল হচ্ছে ওয়েব পেজে যে নামগুলো থাকে, ব্রাউজার ট্যাবের নাম। ডেসক্রিপশন থাকে। মানে ডেসক্রিপশনটা কি কাজ করে? যে সার্চ রেজাল্ট সেখানে এসইও করতে সাহায্য করে। সিএসএস লিঙ্ক, ফন্টস অফ লিঙ্ক এগুলো থাকে। এগুলো কি শো করে? না, এগুলো কিন্তু কানেক্ট করে। এই জিনিসগুলো হচ্ছে HTML এর গুরুত্বপূর্ণ ব্যাকএন্ড। ঠিক আছে? এই টাইটেলের মধ্যে যে ওয়েবসাইট নাম লেখা থাকে, মেটা ট্যাগ মেটা ইনফরমেশন বহন করে। যেমন হচ্ছে যে আমাদের যে পুরো মানে যেমন এই যে মেটা ট্যাগের মধ্যে আমরা অলওয়েজ লিখি ভিউ পোর্ট। তারপর কন্টেন্টে লিখি উইথ ডিভাইস উইথ। এটা মানে কি বুঝে আসে অ্যাকচুয়ালি? এগুলো তো অলওয়েজ মানে ডিফল্ট থাকে, ঠিক না? ডিভাইস উইথ মানে বোঝায় যে একটা স্ক্রিন যে ফুল সাদা একটা বয়লার প্লেটের ওই সাদা স্ক্রিনটা কিন্তু শো করতেছে এই বয়লার প্লেটটাই। কিভাবে?
এই যে উইড দেওয়া হচ্ছে ডিভাইস উইড, মানে আমার যে ডিভাইসটা আমি ইউজ করতেছি সেই ডিভাইসের ফুল হচ্ছে আমার উইড দিয়ে রাখছে, হাইটও ফুল, এবং এটা হোয়াইট শো করতেছে, এটা হচ্ছে আমার সে বয়লার প্লেটের ডিফল্ট ভাবে দেওয়া। তো বয়লার প্লেট কি কি শো করে, তাহলে আমাদের হেড ট্যাগ, আমাদের এই যে এখানে লিঙ্ক শো করে, মেটা ট্যাগ শো করে, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে, তারপর হচ্ছে ভিউ পোর্ট, দেন টাইটেল, এই সব কিছু। আশা করি বুঝতে পারছি। তারপরে আমাদের কি বলছে, মেটা ট্যাগ। আচ্ছা, আমাদের এই হেড ট্যাগের মধ্যে কিন্তু আমাদের মেটা ট্যাগ থাকে। মেটা ট্যাগের মধ্যে আমাদের থাকে হচ্ছে যে এই চার্টশিটের মধ্যে আমাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করা যায়, ভিউ পোর্ট, এই যে ইউএফটি, এটা বুঝি না আমি। ভিউ পোর্ট, এখানে যে ফুল যে ডিভাইস উইড হবে সেটা সেটা দেখি। তারপর হচ্ছে সম্ভবত টাইটেলটাও মেটা ট্যাগের মধ্যে থাকে, জানি না, দেখতে হবে। চার্টশিট এখানে বলা আছে যে বাংলা সঠিক দেখায়। তারপর হচ্ছে ভিউ পোর্ট, মানে মোবাইল ব্রাউজার রেসপন্সিভ রেন্ডারিং। আচ্ছা, রিপোর্ট মানে হচ্ছে যে ফুল উইথ, যদি মোবাইলের ক্ষেত্রে মোবাইলটা দেখায়, পিসি ক্ষেত্রে পিসিটা, ডিসক্রিপশন, তারপর আর কি, আচ্ছা, আর দরকার নাই। আচ্ছা, ওয়েব অ্যাক্সেসিবিলিটি, এরপরে কোশ্চেনটা ছিল আমাদের ওয়েব অ্যাক্সেসিবিলিটি নিয়ে, যে হোয়াট ইজ অ্যাক্সেসিবিলিটি ইন এইচটিএমএল। অ্যাক্সেসিবিলিটি মূলত জিনিসটা কিছুই না, এটা হচ্ছে যে সবার জন্য পেজটা যেন অ্যাক্সেসেবল হয়। যেমন একটা পেজে আছে যে ল্যাঙ্গুয়েজটা আলাদা করে দেয়, যেমন কোনো ওয়েব পেজে হচ্ছে গুগল দেখবেন অটোমেটিক বাংলা থেকে ইংলিশ করে দেবে, ইংলিশ থেকে বাংলা, বা অন্য কোনো অজানা ভাষা থেকে যে জানা ভাষা করে দেয়। তারপর এটা আমাদের জন্য অ্যাক্সেসেবল একটা জিনিস। তারপর হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী যারা আছে, শ্রবণ প্রতিবন্ধী যারা আছে, আহ, দৃষ্টি প্রতিবন্ধী যারা, তাদের জন্য কিভাবে হবে? তো কেউ যদি এটা পড়ে শোনায় তাহলে ভালো হবে না? সেক্ষেত্রে সেটা হচ্ছে রিডিং, যে এটা থাকতে হবে, মানে কি বলে, রিডিং হচ্ছে, মানে ওই যে ওয়েবসাইট কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত কি হইতেছে ওটা কিন্তু শোনানোর একটা অপশন আছে, শোনানো। এই রিডিং জিনিসটা হচ্ছে অ্যাক্সেসিবল, মানে যারা দৃষ্টি প্রতিবন্ধী, যে এখানে উদাহরণ দেওয়া আছে যে চোখ বন্ধ করে ভাবুন, স্ক্রিন রিডার পুরো পেজ পড়ে শোনাবে, সব ডিপ দিয়ে বানালে ডিপ 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 কিছুই বোঝা যাবে না, সিমেন্টিক এসটিএমএল থাকলে হেডিং নেবার বোঝা যাবে। আচ্ছা, এই যে রিডিং এর ক্ষেত্রে একটা জিনিস সিমেন্টিক বললাম না, যে ব্রাউজার শুধু সিমেন্টিক গুলোকে সিমেন্টিক ভাবে চিনে, যেটা কাজটা কি। ডিবের ক্ষেত্রে তো প্রত্যেকটা ডিবের কাজ তো ব্রাউজার বুঝতে, মানে ডিবের কাজ বুঝে ব্রাউজার, বাট ডিবের মধ্যে কি আছে এটা বোঝে না। আর যখন আপনি বলে দেন যে হেডিং, তাহলে বুঝে যে ও আচ্ছা, এটা তো হেডিং। দেন ব্রাউজার ওইভাবে বলে যে দিস ইজ হচ্ছে মেন জিনিসটা আর কি, হেডিং। তারপর আমি যদি কোনো আর্টিকেল পড়তে বলি, মানে সে বোঝে যে এটা একটা আর্টিকেল, এটা ইমেজ না, যেমন যে আর্টিকেল যদি ট্যাগ ইউজ করি। এই যে অর্গানাইজেশন, এটাই হচ্ছে আমাদের এইচটিএমএল এর অ্যাক্সেসিবিলিটি। মানে আমরা চাইলে কিন্তু বাটনকে পিটেক দিয়ে করতে পারি, বাট এটা কি উচিত হবে? অবশ্যই না। বাটন তো বাটন, এটা তো হচ্ছে, আমি বলে দিলাম যে এটা বাটন, এটা হচ্ছে ক্লিক করলে কিছু একটা হবে, ঠিক আছে? এবং এই যে দেখেন, অ্যাক্সেস ইয়া, এখন আমি যদি আবার একটা পিটেক নেই বা একটা ডিজাইনের মতো কিছু একটা করি, যেখানে মানে ফেসবুকে লগ ইন করতেছি, বাট লগ ইন কি হবে? হবে না। ইনপুট লাগবে, আমার আমার একটা ফর্ম বানাইতে হবে, ঠিক না? এই যে এখানে সেটাই বলছে যে ওয়েবসাইটের মেনলি হচ্ছে যে ওয়েবসাইটকে একটা স্ট্রাকচার হয়ে বানানো, যেটা একজন মানে সবার কাছে ইউজেবল করে তোলা, ঠিক আছে? কোনো মানে এক্সট্রা ঝামেলা যেন না থাকে। সব ইভেন ইভেন যারা হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী, যারা শ্রবণ প্রতিবন্ধী, যারা হচ্ছে আহ, যাদের হচ্ছে কোনো বিষয়ে অজ্ঞতা আছে, তারাও যেন পড়তে পারে। দ্যাটস ইট। এখানে কি বলছে, বিশ্বে এত কোটি মানুষ অক্ষমতা অক্ষমতায় ভুগছে, সঠিক সিমেন্টিক ট্যাগ দিলেই এত% অ্যাক্সেসিবিলিটি হয়ে যায়। এটা নৈতিক ও লেগাল দায়িত্ব। আচ্ছা, তা বলছে অল্ট অ্যাট্রিবিউট। পরের কোশ্চেনটা ছিল আমাদের 8 নম্বর, যে হোয়াট ইজ দি অল্ট, অল্ট মানে অল্টারনেটিভ অ্যাট্রিবিউট ইন ইমেজ অ্যান্ড হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট। ও আচ্ছা, আমরা তো জানি যে কিভাবে কেন হচ্ছে ইমেজের মধ্যে কি কি থাকে আমাদের। ইমেজের মধ্যে আমরা যদি একটু দেখি, যেখানে ইমেজ ডট এইচটিএমএল আছে, প্রথম বয়লার প্লেটটা নিয়ে নিই, তখন নিতে পারতাম। এই যে বয়লার প্লেটের মধ্যে এটা হচ্ছে আমাদের মেটা ট্যাগ, এখানে সবকিছু এই যে উইড দেওয়া, তারপর হচ্ছে ভিউ পোর্ট হচ্ছে উইড, তারপর হচ্ছে এই যে, ও এটা মেটা ট্যাগের মধ্যে না, এটা এটা হচ্ছে এইচটিএমএল এর এখানে দেওয়া আছে, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এটা একটা মেটা ট্যাগ, এটা যদি একটা মেটা ট্যাগ, মানে সরি, মেটা ইনফো আর কি, যেটা মেটা ইনফো। আচ্ছা, তারপরে আমি যদি একটা ইমেজ নেওয়ার চেষ্টা করি, আইএমজেড ইমেজ, এখানে এই সোর্সের মধ্যে আমাদের কোথা থেকে ইমেজটা আসছে ছোট দেই না? তোমার অল্টের কি কাজ এখানে?
অল্টের কাছে যেটা বললাম যে রিঅ্যাক্ট বা অন্য কোনো যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করবো তখন বুঝতে পারবে না। অল্টের মানে যদি সোর্সের মধ্যে দিই অল্টের মধ্যে না দিই সেক্ষেত্রে সে এটা পড়তে পারবে না, আমরা পড়তে পারলো। এখন তো পারতেছি কারণ এখন আমাদের সিম্পল HTML CSS। তো HTML CSS তো কোনো আলাদা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে জাস্ট একটা স্টাইল শিট। ওকে, তারপর অল্টের সব থেকে বড় জিনিস হচ্ছে মেন জিনিস যেটা, যেমন আমরা কি করি সোর্সের ক্ষেত্রে যেমন cat.jpg ইউজ করি, কিন্তু এখানে ধরেন আমাকে কেউ সার্চ করলো, মানে অনলাইনে আমার পেজটা কেউ সার্চ করলো যে লাল শাড়ি, সে লাল শাড়ি মানে খুঁজতেছে অনলাইনে, ই কমার্স একটা সাইট বানাইলাম। এখন লাল শাড়ি যদি আমি সার্চ করি, অল ট্যাগের মধ্যে যদি আমি না লিখি যে এটা হচ্ছে আমার ইমেজ এবং এটা হচ্ছে লাল শাড়ি, ধরেন image.jpg দেওয়া এখানে সোর্সের মধ্যে, তা আমার কি ব্রাউজার বুঝতে পারবে যে এটা হচ্ছে লাল শাড়ি নাকি কালো শাড়ি নাকি এটা কি, মানে সে তো আমার র্যাঙ্কই করবে না। আমি যদি এই অল্টের মধ্যে লিখে রাখি যে একটি কমলা রঙের বিড়াল সূর্যলোকে ঘুমাচ্ছে, আচ্ছা এখানে না, মানে ধরেন আমি বলে রাখি যে এটা একটা লাল শাড়ি, যেমন এখানে দেওয়া আছে যে একটি আচ্ছা লাল শাড়ি, তখনই সার্চ করার পরে এই যে এখানে, সরি এখানে পড়ছিলাম, হ্যাঁ হ্যাঁ, এই যে অল্টে যদি যদি এটা দেওয়া থাকে তাহলে গুগল কি কখনো বুঝতে পারবে যে গুগল লাল শাড়ি সার্চ দিলে আপনাকে পাবে না? সে জানবেই না যে আপনি কি লাল শাড়ি সার্চেন নাকি কালো শাড়ি। এখন তো ভীষণ মডেল আসছে, এখন হচ্ছে ভীষণ দেখেই বলে দিতে পারে যে কোথায় লাল শাড়ি কোনটা গ্রিন। বাট ওয়ান ক্লিকে আপনার ভীষণ নাই ধরেন, তখন কি করবে? এআই সিস্টেম ছিলই না আগে, এখনো এআই সিস্টেমের কারণে আপনি যদি এটা না দেন তাহলে এসই হবে না। সেই জন্য এই অল্টে যদি বলে রাখি লাল শাড়ি, সেক্ষেত্রে লাল শাড়ি খুঁজবে, ও আচ্ছা এই যে তো লাল শাড়ি, এটা হচ্ছে লাল শাড়ি। আপনার শাড়ি যদি কালো থাকে তাও এটা দেখাবে, কারণ কি এখানে লেখা আছে এটা লাল শাড়ি। দ্যাটস ইট। সোর্স হচ্ছে ডিসক্রাইব করে আপনার প্রোডাক্টটা কোথায় আছে এবং অল ডিসক্রাইব করে প্রোডাক্টটা কি, এবং আপনি নিজেও লেখা রাখতে পারেন। আপনি সবসময় তো মানে HTML এর ক্ষেত্রে যখন আমি এখানে লিখি যে ইমেজ, এখানে যখন লিখি যে ইমেজ ডট মানে ইমেজ ডট জেপিজি, আপনি নিজে জানবেন না যে জিনিসটা কি আসলে দেওয়া আছে। আমি যখন বলবো অল্টে যে দিস ইজ এ ক্যাট, তখন বুঝতে পারবেন ও আচ্ছা এটা তো একটা ক্যাট। ঠিক আছে, তাহলে ব্রাউজারও বুঝলো, আপনি নিজেও বুঝলেন। ওকে, তারপরে আমাদের কি কোশ্চেন ছিল? তারপর আমাদের কোশ্চেন ছিল যে ব্লক এবং ইনলাইন এলিমেন্ট কি? আমরা সবাই জানি ব্লক এবং ইনলাইন এলিমেন্ট। ব্লক এলিমেন্ট হচ্ছে যে ইনলাইন এলিমেন্ট শুধু অতটুকু স্পেস নেয় যতটুকু স্পেস তার দরকার, আর ব্লক এলিমেন্ট হচ্ছে পুরো উইডটা নিয়ে নেয়। ঠিক আছে, পুরো উইড নেয়, তারপর হচ্ছে পুরো লাইন থেকে শুরু, নতুন লাইন থেকে শুরু, যদি পুরো উইড নিয়ে নেয় এখান থেকে এই পর্যন্ত পুরো উইড নিয়ে নেয়, তাহলে আমাদের কি এই উইডের মধ্যে আর কোনো নতুন কন্টেন্ট রাখতে পারবে? অবশ্যই না। যেহেতু নতুন কন্টেন্ট এখানে আসবে না, সেহেতু আমাদের কন্টেন্ট কি হবে, নিচে চলে যাবে না, বা পরের লাইন থেকে শুরু হবে না। এইগুলাই, এই যে এগুলো হচ্ছে ব্লক এলিমেন্ট। এই যে আহ, তারপর হচ্ছে যে ইউএল আনঅর্ডার লিস্ট, লিস্ট, তারপর সেকশন, এগুলো সবই আমাদের কি ব্লক এলিমেন্ট। ঠিক আছে, আর এই যে স্প্যান, এ ট্যাগ, স্ট্রং, এগুলো সবই তো আমরা জানি যে এটা কি, এটা শুধু ইনলাইন এলিমেন্ট, যেটা যতটুকু ইউজ করবো ততটুকু হচ্ছে আমাদের জায়গা নিবে, এটাও জানি আমরা সবাই। তারপর হচ্ছে HTML ফর্মস। কোশ্চেন ছিল এরকম যে হোয়াট ইজ অ্যান HTML ফর্ম। এখানে যেটা বলছে এটাই সোজা যে অ্যান HTML ফর্ম ইজ ইউজ টু কালেক্ট ইউজার ইনপুট অ্যান্ড সেন্ড ডাটা টু এ সার্ভার। মানে হচ্ছে যে এই জিনিসটা এখানে বলছে যে ইউজার থেকে ডাটা নেওয়ার প্রবেশদ্বার। মানে আমি যখন ইনপুটের মধ্যে বলি যে ইমেল এবং পাসওয়ার্ড, এই জিনিসটা কি ডাটা না? এই ডাটাটা হচ্ছে যখন ডাটাবেজে যায়, ম্যাচ করে এই জিনিসটা কি আসলে আমি কিনা, অথেন্টিকেশন হয়, আমার নামে একটা অ্যাকাউন্ট করা আছে সেখানে। তারপর দেখা যায় ও আচ্ছা এই ইউজার তো, হ্যাঁ এটাই তো তার ইউজার। তারপর হচ্ছে ওই ম্যাচ হইলো ওই ডাটাবেসে যেটা আছে এবং আমি যেটা বলছি, ম্যাচ হওয়ার পরে দেন হচ্ছে আমার ওয়েবসাইট ওপেন হয়ে যায়। ঠিক আছে, তো এখন এই ওয়েবসাইট এই যে ডাটা যে নিল, কিভাবে নিল? আমি আমি যদি নর্মালি টাইপ করে দিতাম, হয়তো আমার ইনপুট বক্সের মধ্যে টাইপ করতে হয়েছে না? এই ইনপুট বক্সটা হচ্ছে আমাদের কি ফর্ম। ফর্মের মধ্যে ইনপুট বক্স থাকে, আমাদের পুরো একটা হচ্ছে সাইনিং ফর্ম। ঠিক আছে, যেখানে ইমেল থাকে, ডাটা থাকে এবং মাঝে মাঝে ইউজার নেমও থাকে, মানে পাসওয়ার্ড থাকে এবং ইউজার নেমও থাকে। তো এই তিনটা জিনিস বা দুটা জিনিস যখন ম্যাচ হয়ে যায়, পুরো জিনিস হচ্ছে একটা ফর্ম। এবং এই ফর্মের মধ্যে এই একটা যেমন শুধু ইমেল, এটা হচ্ছে একটা ইনপুট বক্স, যেমন হচ্ছে শুধু কি বলে পাসওয়ার্ডের একটা ইনপুট বক্স। ঠিক আছে, তো এই HTML ফর্মস কি কাজ করে, যে আমাদের ডাটাগুলো কালেক্ট করে, দ্যাটস ইট। তারপরে আমাদের কি ছিল কোশ্চেনটা? তারপরে কোশ্চেন হোয়াট ইজ
সিএসএস অ্যান্ড হোয়াই ইট ইজ ইউজ। আচ্ছা, সিএসএস মানে তো জানি যে এটা ক্যাসকেডিং স্টাইল শিট, এটা ইসে এখানে কোশ্চেনটা নেই, মানে আমি কোশ্চেন পড়তেছি থেকে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন ছিল কোনটা? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গেট অ্যান্ড পোস্ট মেথডস? গেট এবং পোস্ট এই জিনিসটা খুবই ইজি। আমার গেট মানে কি পাওয়া, পোস্ট মানে কি সাবমিট করা কিছু একটা, যেমন ফেসবুক পোস্ট। তা আমাদের তাহলে গেট মানে কি হবে? আমি যখন একটা সাইটে সার্চ করব, সেক্ষেত্রে আমি মানে সেই সাইটটা পেয়ে যাবো, ঠিক না? যেমন www.youtube.com, আমি সাইটে সার্চ করলাম, সাইটটা পেয়ে গেলাম। এখন পোস্ট জিনিসটা হচ্ছে কি? আমি একটা জিনিস পোস্ট করলাম, মানে হচ্ছে ইমেল সেন্ড করলাম, ওই জিনিসটা পোস্ট। একটা হচ্ছে তথ্য আনার জন্য ব্যবহার হয়, তথা একটা তথ্য দেওয়ার জন্য ব্যবহৃত হয়, ঠিক আছে? যেমন সাব ডাটা ইউআরএল পাঠায়, দেন হচ্ছে ওই ওয়েবসাইট আমার শো হয়। এটা আসলে আমার জন্য বোঝানো একটু টাফ। একটা জিনিস হচ্ছে যে সার্ভার থেকে কোনো ডাটা আনতে ব্যবহৃত হয়, আরটা হইলো সার্ভারে কোনো ডাটা সাবমিট করতে ব্যবহৃত হয়, ঠিক আছে? এবং এই গেট এবং পোস্ট এই দুটো হচ্ছে একটা মেথড, মানে এই দুটো হচ্ছে যে মেথড। এখানে কি বলছে? রেস্তোরাঁর মেনু কার্ড চাওয়া কোনো পরিবর্তন নেই, অর্ডার করা সিস্টেম পরিবর্তন। আচ্ছা, গুগল সার্চ গেট, ইমেল পাঠানো হচ্ছে পোস্ট। পাসওয়ার্ড কখনো গেট দিয়ে পাঠানো যায় না। মানে বেসিক্যালি যেটা বুঝাইছে, যখন আপনি গেট মেথড ব্যবহার করেন, তখন ফর্মের যে ডাটাগুলো আছে সরাসরি ইউআরএল এর সাথে মানে যুক্ত হয়ে আর কি সার্ভারে যায়, ঠিক আছে? যেমন ধরেন যে google.com হইতে পারে, youtube.com হইতে পারে, যেখানে আপনি কোনো সার্চ করেন। তারপর আরেকটা জিনিস যে পোস্ট মেথড, এটা কি? এটা হচ্ছে এডি ফরম্যাট ডেটাগুলোকে ধরেন ইউআরএল এ বদলে সরাসরি এইচটিটিপি রিকোয়েস্ট এর বডিতে লুকিয়ে আর কি সার্ভারে পাঠায়, মানে ইউআরএল এর সাথে কানেক্ট করে না আর কি। যার কারণে যে ইনপুট এগুলো আছে, আমার পাসওয়ার্ড ডাটা এই জিনিসগুলো সেভ থাকে। ইউআরএল এর সাথে কানেক্ট হলে জিনিসটা কি হবে যে ডাটা কি দেখা যায়, বা মানে গোপনীয়তা থাকে যেটা, সেটা থাকে না আর। এই জিনিসটা হয়তো একটু কমপ্লেক্স লাগতেছে যে কিভাবে কাজ করতেছে, ইউরালে কেন শো হয়, বা পোস্টে বা কেন শো হয় না। এই জিনিসগুলো আমাদের মনে রাখার দরকার নাই। আপাতত যে জিনিসটা দরকার যে গেট হচ্ছে ইউআরএল এবং পোস্ট হলো এইচটিটিপি মাধ্যম। এবং ধরেন যে একটা হচ্ছে সাবমিটের জন্য ব্যবহার করা হয়, যেমন ইনপুটের ক্ষেত্রে হইতে পারে, আরেকটা হলো যে দেখানোর ক্ষেত্রে, যে একটা ইউআরএল সার্চ করলাম, এটা হচ্ছে গেট মেথড, যেমন youtube.com। এবং পোস্ট হলো কি? যে আমি ইমেল পাঠালাম, অথবা বা পাসওয়ার্ড বা ইউজার নেম সিলেক্ট করলাম, এই জিনিসগুলো বা বসাইলাম, এই জিনিসগুলো আর কি। তো মোটা দাগে পার্থক্যগুলো হইলো যে একটা মূলত সার্ভার থেকে কোনো ডাটা আনার জন্য ব্যবহার করা হয়, যেমন আমি গুগল সার্চ করলে বা ইউটিউব সার্চ করলে, এটা তো অন্য কোনো সার্ভার আছে, ওই সার্ভার থেকে শো করে না, একটা জিনিস। আর পোস্ট মেথড হইলো এটি সার্ভার থেকে কোনো ডাটা জমা করে, সার্ভারে কোনো ডাটা জমা করে, ঠিক আছে? মডিফাই করে, অথবা আরো কি কি যোজন বিয়োজন করে আর কি। এই, তাদের কিছু বোঝার দরকার নেই, আমার জাস্ট এতটুকু মনে রাখলেই হবে। তার পরবর্তীতে আমরা যদি যাই, সেক্ষেত্রে এই যে ক্যাসকেডিং স্টাইল শিট এই জিনিসটা কি? আমরা তো জানি সবাই যে এটা হচ্ছে আমাদের লেআউট সাইজিং এ সবকিছু নির্ধারণ করে এবং ডিজাইন করে। ক্যাসকেডিং স্টাইল শিট ইনলাইন, ইন্টারনাল এবং এক্সটার্নাল তিনটা মাধ্যম আছে। ইনলাইন মানে কি? একদম সিএসএস এর মধ্যে যে পি ট্যাগের মধ্যে আমি বললাম যে স্টাইল দেন কালার। আর একটা হচ্ছে ইন্টারনাল, মানে হচ্ছে যে উপরে হেড ট্যাগের যে মধ্যে আছে বয়লার প্লেট, এই যে এখানে, এই যে এখানে, এখানে যদি আমি স্টাইল দিই, এটা হচ্ছে ইন্টারনাল হবে। আর এটা এটা যদি দেই ধরেন পি ট্যাগ, এই যে এখানে পি ট্যাগ, পি ট্যাগের মধ্যে স্টাইল নিয়ে স্টাইল, এটা হচ্ছে আমার ইনলাইন। এবং যদি আমি নতুন কোনো ফোল্ডার তৈরি করি style.css, ওটা হচ্ছে এক্সটার্নাল। ওকে? তার পরবর্তীতে আমাদের বলছে যে সিএসএস বক্স মডেল। বক্স মডেল জিনিসটা কি? এই যে কন্টেন্ট, প্যাডিং, বর্ডার, মার্জিন, এই জিনিসটাই বক্স মডেল। আমরা এতটুকু লিখতে পারি না। আমাদের একটা ফলো চার্ট ছিল না যে বক্স মডেল জিনিসটা কি? এই জিনিসটা যে ছিল যে আমি কন্টেন্ট, তারপর প্যাডিং, তারপর বর্ডার, তারপর মার্জিন। জিনিসটা কি? আমাদের কন্টেন্ট এটা। তারপরে যে এরিয়াটা আছে বর্ডার এবং মার্জিন, বর্ডার এবং কন্টেন্টের মধ্যে যে এরিয়াটা, এটা কি? প্যাডিং, ঠিক না? এই এরিয়াকে প্যাডিং বলা হয়। এবং বর্ডারের বাইরের এরিয়াকে কি বলা হয়? মার্জিন। এই সবগুলো মিলিত আমাদের বক্স মডেল। এই সবগুলো মিলিত আমাদের একটা কন্টেন্ট, মানে এলিমেন্টের একটি বাক্স যেটা ৪টি মডেলে বিভক্ত। ঠিক আছে?
আর বক্স সাইজিং হচ্ছে বর্ডার বক্স। ওই যে আমরা শিখছিলাম কন্টেন্ট বক্স, শুধু কন্টেন্টের টোটাল কন্টেন্ট টোটাল বড় হয়। বর্ডার বক্স হচ্ছে টোটাল টোটাল প্যাডিং এর ভিতরে বাইরে। ওই যে বক্স সাইজিং বর্ডার বক্স দিয়ে রাখছিলাম যে যে আমাদের বর্ডার সেম জায়গায় থাকবে, ভিতরে কন্টেন্ট ছোট হবে অথবা যোজন বিজন হবে, বর্ডারের পুরুত্ব যোজন বিজন হবে, বাট এই পুরো যে বক্সটা আছে আমাদের, এই স্পেসিফিক বক্সটা বড় ছোট হবে না। এটা এক্সাম্পল দিয়ে দেখাইছিলাম, আমি এখন দেখাই দিচ্ছি না। ওই যে ন্যাপবার করার সময়, ন্যাপবার যে রেসপন্সিভ করার সময় ফিগমা প্রজেক্ট 2 এর, ঠিক আছে? আচ্ছা, এটা বুঝতে পারলাম যে বক্স মডেল জিনিসটা কি। আমাদের এই জিনিসগুলোই আমাদের বক্স মডেল, 4টি স্তরে গঠিত। তারপরে মার্জিং এবং প্যাডিং আমরা জানি যে মার্জিং হচ্ছে বাহিরের যে ফাঁকা জায়গা, এবং প্যাডিং হচ্ছে কন্টেন্ট এবং বর্ডারের যে ভিতরের যে স্পেসটা, সেটাই আমাদের মার্জিং প্যাডিং। এটা আমরা সবাই জানি। আশা করি শেখার দরকার নেই এক্সট্রা করে। আমাদের জাতীয় কোশ্চেন কিন্তু এগুলো কিন্তু আমাদের সবগুলো অ্যাসেসমেন্টে ছিল। এই যে মার্জিং প্যাডিং, ইনলাইন, তারপর ব্লক এলিমেন্ট, তারপর হচ্ছে আরেকটা কি, এই যে সিএসএস বক্স মডেল, ফ্লেক্স বেসিস, উইড, এগুলো তো সবগুলোতেই ছিল দেখলাম। আচ্ছা, তারপর বলছে যে সিএসএস স্পেসি স্পেসিফিসিটি স্পেসিফিসিটি। আচ্ছা, আই থিঙ্ক জাস্ট কালার এন্ড প্যাটার্ন। আমাকে একা ভালো থেকে না।
আচ্ছা, সিএসএস স্পেসিফিটি জিনিসটা হচ্ছে কি, ঠিক না? সিএসএস স্পেসিফিটি জিনিসটা হচ্ছে সিএসএস। আমি এর আগে বলছিলাম এটা হচ্ছে ছিল আনঅফিসিয়াল ছিল, এখন অফিসিয়াল। ধরেন আমরা একটা ইউনিভার্সাল সিএসএস নিলাম, এখানে এই যে সিএসএস স্টাইল ডট সিএসএস, এখানে আমি ইউনিভার্সাল যে এই যে এটা নিলাম, দেন এটা তো আমাদের ইউনিভার্সাল, ঠিক না? যে মার্জিন করে দিলাম 0, মার্জিন 0, এই জিনিসটা। এবং তারপরে আমি স্পেসিফিক ভাবে বললাম যে বডিতে মার্জিন কত, মার্জিন হচ্ছে 100 পিক্সেল। আচ্ছা, হয় নাই, বাট এখানে যাই হোক, আচ্ছা করি। মার্জিন হচ্ছে 100, 100 পিক্সেল, 100 পিক্সেল, ঠিক আছে? এই যে এটা কিন্তু আমাদের এই ইউনিভার্সাল, ইউনিভার্সাল। তারপরে কি আমি বললাম যে না, আমাদের বডির ক্ষেত্রে কি হবে, মার্জিন হবে 100, 200 পিক্সেল। এই যে বললাম, আমাদের আগেরটা কিন্তু হবে না, পরেরটা হবে, মানে এইটা হবে। এখন সিএসএস এর আরেকটা রুল আছে যে আমি ধরেন বডির মধ্যে আমাদের পিট্যাগ আছে একটা, পিট্যাগে আমি বললাম যে পিট্যাগে বললাম যে মার্জিন হচ্ছে মার্জিন, মার্জিন 1000। আরে শালা, মার্জিন 1000 পিক্সেল। আমাদের এখানে কোনটা ধরবে? আমাদের এটা ধরবে না, কারণ এটার পরিবর্তে আমাদের বডির যে এই মার্জিনটা ধরছে এটাও ধরবে না, এটা পরিবর্তে আমাদের পিট্যাগটা ধরবে, ঠিক আছে? স্পেসিফিক ভাবে কেন বলবে? কারণ প্রথমত আহ, এই সিএসএস এর রুলস হচ্ছে যে আমি যদি প্রথম একটা সিএসএস করি, তারপর আরেকটা সিএসএস করি এই সেম স্টাইল সিএসএস এর মধ্যে, তাহলে পরেরটা নিবে আগেরটাকে ওভাররাইড করে দিবে পরেরটা, একটা জিনিস। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এখানে হচ্ছে ইনলাইন। ইনলাইন হচ্ছে ধরেন আমি ইনলাইন হচ্ছে সব থেকে বেশি নিবে আর কি। ইনলাইন কোনটা? আমি যদি এইখানে একটা পিটেক নেই, এইখানে না, আমি যদি এইখানে একটা পিটেক নেই, এই পিটেকের মধ্যে স্টাইল যদি কালার, কালার যদি 100 দিয়ে দিই, কালার হচ্ছে 100 না, সরি, কালার এটা দিয়ে দিই, সেই ক্ষেত্রে আমার সাথে এই দুইটা থেকেও কিন্তু মানে এই স্টাইল সিসির মধ্যে যা থাকুক সবার থেকে বেশি ইনলাইন নেবে। আমি জানতাম না, আজকে নতুন জানতে পারছি যে ইনলাইন থেকেও সব থেকে বড় যেটাকে আমরা ইম্পর্টেন্ট করে দিব, ওইটার গুরুত্ব সব থেকে বেশি। আচ্ছা, আমরা যদি 10টা ক্লাস নেই, 10টা ক্লাসের মধ্যে যদি একটাকে আইডি করে দিই, এই আইডির কালার যদি আমরা আবার ধরেন যেখানে আমাদের 5টা, ওই এখানে আমাদের 5টা হচ্ছে পিট্যাগ আছে, 5টা পিট্যাগকে আমরা 5টা পিট্যাগ আছে, ঠিক আছে? কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, তাড়াতাড়ি কন্ট্রোল সি। 5টা পিট্যাগের মধ্যে আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাসিফাইড করা আছে। এই জিনিসটা ক্লাসিফাইড করা হচ্ছে আমাদের, ধরেন এই জিনিসটা আমাদের ক্লাসটা আইডি দেওয়া, আইডি হচ্ছে ধরেন যে হ্যান ত্যান, ঠিক আছে? আচ্ছা, এটা ফালতু হয়ে গেল। দিস ইজ আইডি। এই আইডি নিয়ে যদি আমরা করি, মানে সিএসএস করি, আইডি তার কালার অন্য কালার দেই, তাহলে আমাদের এই 5টা যদি সেম ক্লাসের থাকে, এটাও যদি ওই সেম ক্লাসেরই থাকে, বাট তারপরও আমাদের আইডিটাকে ধরবে, কারণ আইডির প্রায়োরিটি এইচটিএমএল সিস্টেমটা এরকম, এইচটিএমএল সিএসএস এগুলো সিস্টেমটা এরকম যে এই আইডির প্রায়োরিটিকে বেশি দিবে। মানে আইডিতে কালার চেঞ্জ করলে ওই পিট্যাগের এই কালারটা ধরেন ব্ল্যাক দিছি, ব্ল্যাক হয়ে যাবে, ঠিক আছে? তো প্রথমে কি ইউনিভার্সালের গুরুত্ব সব থেকে কম, এটা সবার ক্ষেত্রে সমান হবে, কিন্তু আমি যদি এক্সট্রা ভাবে চেঞ্জ করি কিছু, তাহলে ওই মানে ওই আগেরটাকে ওভাররাইড করে দিবে। এবং সিএসএস যে রুল আগেরটাকে ওভাররাইড করে দেয় ওটা দিল। তারপর সিএসএস হচ্ছে কি ক্লাস ন্যাপ, ওই যে ক্লাসটা আর কি, এই ক্লাসটা আমি এলিমেন্ট ডিভ, এটা কি বুঝতেছি না আমি আসলে, এটা বুঝতেছি না আমি। এখানে কি বলছে, ইন্টার্ন কেউ শোনে না, ডিফ জুনিয়র ক্লাস ম্যানেজার। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, এই ইউনিভার্সাল মানে ইন্টার্ন কেউ শোনে না, কথা শোনে না, ডিপ জুনিয়র, তারপর ক্লাস ডিভ এর ক্ষেত্রে কি হবে জিনিসটা বুঝতেছি না। আচ্ছা, আচ্ছা, আমি যেটা জানলাম, আমি রেকর্ড পজ করে দেন জানতে পারলাম যে ডিভ এর হচ্ছে এটা ডিভ না, এলিমেন্ট ডিভ দিছে এখানে, বাট এলিমেন্ট সবকিছুই মানে এলিমেন্ট এইচটিএমএল যে সিলেক্টর আছে আর কি, এইচটিএমএল সিলেক্টরই হচ্ছে ডিভ। মানে যেমন আমি এখানে পি ট্যাগ নিয়ে করছি না, যে আমি এখানে বডি যে নিছি, এই যে পুরো বডিকেই নিয়ে নিছি, ঠিক আছে? এইটা হচ্ছে আমার মানে করছে আর কি। ধরেন এখানে আমি বললাম পি ট্যাগ না নিয়ে বললাম যে ডিভ, ডিভ নিয়ে ডিভের হচ্ছে যত ডিভ আছে শত ডিভ হচ্ছে এডিট হয়ে যাবে।
তো আমি ডিপ ওই ডিবেরই আমি ক্লাসিফাইড করছিলাম বা অন্য কোনো ওই ডিবের মধ্যে আরেকটা ডিপ ছিল এটা আমি ক্লাসিফাইড করছিলাম মানে অন্য কোনো ক্লাস দিছিলাম সেক্ষেত্রে ডিপ নিবে না ক্লাস কে এডিট করে ফেলবে ক্লাসের বদলে ধরেন আমি আইডি দিছিলাম তাহলে ক্লাসও নিবে না ওই ক্লাস থাকলেও যদি ওটা আইডি থাকে এক্সট্রা আইডি থাকে তাহলে আইডি নিয়ে নেবে মানে আইডিতে সিএসএসটা অ্যাপ্লাই হবে আইডিও হবে না অ্যাপ্লাই যদি ইনলাইন সিএসএস অ্যাপ্লাই থাকে আচ্ছা ইনলাইনের থেকেও আমি আজকে জানতে পারলাম যে এই ইম্পর্টেন্ট ওই যে আহ, আমি এখানে বললাম যে কালার কালার এইটা দেন হচ্ছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইম কিভাবে যেন ছিল এটা সম্ভবত এটার ভিতরে ইম্পর্টেন্ট হচ্ছে আহ, এই যে হ্যাঁ এই যে ইম্পর্টেন্ট ঠিক আছে এখন কি হবে এখন আমাদের শুধু এই যত যাই হয়ে যাক এই ইম্পর্টেন্ট এটাকে নিবে মানে এটা ডিবের মধ্যে দিছে না তারপরও এইটাকেই সব থেকে বেশি প্রায়োরিটি দিবে বোঝা গেল এই হচ্ছে আমাদের সিএসএস স্পেসিফিসিটি মানে কোনটাকে আমরা বেশি প্রাধান্য দিতে চাই এটা আমাদের মুখস্থ করতে হবে আমরা যে আমরা এইভাবে অ্যাপ্লাই করি তাহলে ব্রাউজার ওইটাকে এই প্রাধান্য দিবে যে ওটারই চেঞ্জেস করাবে আর কি এই কি বলছি ইম্পর্টেন্ট ব্যবহার করবেন না শুধু ইমার্জেন্সি ফিক্সে 6 মাস পর আরেকটা ইম্পর্টেন্ট দিয়ে ওভাররাইড করতে হবে চেইন তৈরি হবে সিএসএস আসল হবে ও আচ্ছা এখানে বলছে ইম্পর্টেন্ট ব্যবহার করা ভালো প্র্যাকটিস না ঠিক আছে তারপর বলছে ক্লাস ভার্সেস আইডি সিলেক্টর এটা তো আমরা সবাই জানি যে কোনটা ক্লাস এবং কোনটা আইডি সিলেক্টর আমরা বা আইডি হচ্ছে মাল্টিপল ক্ষেত্রে মাল্টিপলের ক্ষেত্রে মানে মাল্টিপল জিনিস এডিট করার ক্ষেত্রে সিলেক্ট করি বা দেই এবং আইডি হচ্ছে স্পেসিফিক যে কোনো একটা বা দুইটা আমরা 10টা কেউ আইডি দিয়ে করতে পারি বাট এটা ক্লাস ক্লাসের জায়গায় মানে যেটা স্ট্যান্ডার্ড আর কি এই যে এখানে এটাকে আমরা কি বলতে পারতাম যে পি দেন পি কে আমরা ক্লাসিফাইড করতে পারতাম যে ক্লাস হচ্ছে তানজিম তারপর এখানে বলছি যে দিস ইজ তানজিম আবার আমি এখানে এখানে হবে না আমি এখানে করি স্টাইলের মধ্যে আমি এখানে বললাম যে আমরা সবাই জানি এটা সবাই আসলে কালার কালার ব্ল্যাক কালার একোয়া দিলাম ঠিক আছে তারপর এখানে এটা আমি যদি করি সোজা জিনিস বুঝাইতে ভালো লাগে আবার বুঝতে বেশি ভালো লাগে না এখানে আইডি দিলাম আইডি হচ্ছে আইডি হ্যাঁ আইডি দিলাম এখানে তানজিম আইডি নেম একই হইলে সমস্যা নেই আবার আমি এখানে চেঞ্জ করলাম কি যে হ্যাশট্যাগ তো আমার এখানে হয় না আচ্ছা এখানে হচ্ছে হ্যাশট্যাগ কুই এই হ্যাশট্যাগ দিলাম দেন এখানে বললাম যে তান জিম দেন বললাম যে এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক ঠিক আছে এখন যদি আমি আউটপুটটা দেখি তাহলে এই যে দেখছেন এটা হচ্ছে কালার ব্ল্যাক কারণ আমি থানজিম দিছি এখানে থানজিম আচ্ছা যাই হোক এই যে হচ্ছে আমার এই আইডি কেই সিলেক্ট করে নিয়েছে আইডি এবং ক্লাসটা আমি বুঝতে পারলাম যে একটা মাল্টিপল একটা হচ্ছে সিঙ্গুলার তো আমি মাল্টিপলি কিন্তু এখানে এটার ক্লাস টাইম কিন্তু তানজিম দেওয়া আছে তারপর আইডি কে নিছে আমরা এর আগে যেটা শিখলাম এবং এটা শিখলাম এটার সাথে খুবই অতপ্রতভাবে সম্পর্কযুক্ত আর কি। তারপরে আমাদের কি আছে ফ্লেক্স বক্স ফ্লেক্স বক্স হচ্ছে আমরা ফ্লেক্স বক্সে অনেক বড় এই জিনিসটা ফ্লেক্স বক্স এই যে ফ্লেক্স ডিরেকশন জাস্টিফাই কন্টেন্ট অ্যালাইন আইটেম ফ্লেক্স র্যাপ গ্যাপ এই জিনিসগুলো হচ্ছে এই জিনিসগুলো আমরা জানি যে ফ্লেক্স ডিরেকশন যদি কলাম দেই বা রো দেই এটা কোন দিকে নির্দেশ করে আমরা যদি জাস্টিফাই কন্টেন্ট হরাইজেন্টালি আমাদের মানে এটার জন্য আলাদা আলাদা একটা প্রেজেন্টেশন দরকার হরাইজেন্টালি হচ্ছে ফ্লেক্স ডিসপ্লে ফ্লেক্স আইটেমগুলোকে হরাইজেন্টালি অ্যালাইন করে যেমন স্পেস বিটুইন স্পেস অ্যারাউন্ড ঠিক আছে আবার অ্যালাইন আইটেম কি করে ভার্টিক্যালি করে মানে উপর থেকে নিচে ফ্লেক্স র্যাপ কি করে যে আমাদের কাছে 10টা আইটেম যদি থাকে ডিসপ্লে ফ্লেক্স দিলে কি হয় 10টা আইটেমই কি আমাদের একটা ফ্লেক্স আইটেমে চলে আসে না মানে ভার্টিক্যালি মানে হরিজন্টালি এক এক লাইনে চলে আসে না যে এখান থেকে এই পর্যন্ত
ফ্লেক্স ট্যাব দিলে কি হয় যে ধরেন আমাদের এই স্ক্রিনে 8টা আইটেম আঁটবে এবং 2টা আইটেম আঁটবে না। আমরা ফ্লেক্স ডিসপ্লে দিলে তাও এঁটে ফেলে। ঠিক আছে? এখানে একটা স্ক্রল বার চলে আসে। যাই হোক নিচের স্ক্রল বার। তো ফ্লেক্স র‍্যাপ দিলে কি হয় যে ওই 2টা আইটেম নিচে চলে আসে। যেহেতু স্ক্রিনে আঁটতেছে না। এটাই কাজ। গ্যাপ মানে তো আমরা জানি যে আইটেমের মধ্যে ফাঁকা জায়গা। তো এই পুরো জিনিসটা হচ্ছে আমাদের ফ্লেক্স বক্স। মানে এই জিনিসগুলোকে ফ্লেক্স বক্স বলা হয় আমাদের। ঠিক আছে? এই যে যেমন এই ফ্লেক্স এই যে এটা কিসের ক্ষেত্রে দেখা যাচ্ছে? এটা কি স্ট্রেস বিটুইন এটা জাস্টিফাই কন্টেন্টের ক্ষেত্রে দেখা দিচ্ছে। ইভেনলি এবং স্ট্রেচ। যাই হোক এগুলো আমরা তো জানি আসলে। আবার সিএসএস গ্রিড এই জিনিসটা কি? এই জিনিসটা ইম্পর্টেন্ট। সবই ইম্পর্টেন্ট মানে এই জিনিসটা বুঝতে হবে আমাদের এটার। ডিসপ্লে গ্রিড এখানে বলা আছে যে দ্বিমাত্রিক লেআউট। তো ডিসপ্লে গ্রিড মূলত হচ্ছে যদি সিম্পল ভাবে বলি যে সহজ কথায় ডিসপ্লে গ্রিড হচ্ছে মানে সিএসএস গ্রিড হলো একটি আহ, ধরেন অদৃশ্য একটা ছক যে আমার কাছে যদি 9টা আইটেম থাকে ধরেন আমার কাছে 9টা টাইলস আছে 9টা টাইলস আমি কি করবো যে ভার্টিক্যালি মানে যেরকম 3টা করে এই দিকে এবং 3টা করে নিচের দিকে এই সেল 1 সেল 4 এবং এখানে ধরেন যে সেল 7 ঠিক আছে এই যে 3টা করে ভার্টিক্যালি 3টা করে হরাইজন্টালি যে আসবে এই জিনিসটা কিভাবে করা হয় এই জিনিসটা করা হয় ডিসপ্লে গ্রিড দিয়ে মানে ডিসপ্লে গ্রিড দিলেই চলে আসে এরকম না বাট এই ডিসপ্লে গ্রিডটার কাজটা কি মানে গ্রিডের কাজটা কি যে হরাইজন্টালি এবং কলাম আকারে আমাদের আইটেমগুলো কিরকম থাকবে কোন লেআউটে থাকবে এটা হচ্ছে নির্ধারণ করা ঠিক আছে আমরা এটা নির্ধারণ করা তা আমি মূলত ফ্লেক্স ডিসপ্লে গ্রিড ইউজ করি না ইউজ করা উচিত আমি করি ফ্লেক্স 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 র্যাপ দেন হচ্ছে ফ্লেক্স বেসিস এটা দিয়েও হয়ে যায় যাই হোক এটা ক্ষেত্রে কি হয় যে মেইন বক্সটাকে আগে গ্রিড ঘোষণা করতে হয় তারপরে মেইন বক্সের মধ্যে যেগুলো থাকে যে আইটেমগুলো সেল 1 সেল 2 এগুলো চাইল্ড এই চাইল্ডগুলোকে আমাদের হচ্ছে যে বলতে হয় তুমি কোথায় বিচ্ছন্ন মানে কি বলে যে বিন্যস্ত হবা আর কি আচ্ছা এখন আমরা যদি 4 কলাম করি সেটা কিভাবে বিন্যস্ত হবে এই যে 3 কলাম করলাম উপরে 3টা নিচে 3টা তারপর হচ্ছে যে লেআউট এই যে 1 to 1 লেআউট এই জিনিসটা যদি করি সেক্ষেত্রে এখানে দুইটা জায়গা নিচ্ছি একসাথে এখানে হচ্ছে আচ্ছা যাই হোক আমরা তো বুঝতে পারছি জিনিসটা কি ফ্লেক্স বক্স অ্যান্ড গ্রিড একটু আগে ফ্লেক্স বক্স অ্যান্ড গ্রিড দিয়ে মারামারি করলাম কারণ আমি ফ্লেক্স বক্স ইউজ করি তো যদি ভিন্নতা দেখায় যে ফ্লেক্স বক্স কি এটা একমাত্রিক কাজ করে এবং গ্রিড হচ্ছে দ্বিমাত্রিক কাজ করে কলাম এবং রোতে সাইমালটেনিয়াসলি সমানভাবে তারপর হচ্ছে গ্রিড মূলত লেআউটের ক্ষেত্রে কাজ করে আর আমাদের ফ্লেক্স বক্স কন্টেন্টের ক্ষেত্রে এখানে সব বলাই আছে এখানে বলা আছে যে বেস্ট ফর কম্পোনেন্ট লেভেল বেস্ট ফর পেজ লেভেল সবই ঠিক আছে আমাদের ইউজের ক্ষেত্রে আমরা এখন পজিশন দিয়ে অনেক কিছু করে ফেলি এত গ্রিড বা ফ্লেক্স বক্স এত স্ট্যান্ডার্ড ফলো করা হয় না যখন অ্যাডভান্সে আস্তে আস্তে প্র্যাকটিস করবো তখন আস্তে আস্তে করা হবে আমাদের সব পজিশন দিয়ে করে ফেলি আচ্ছা তারপর হচ্ছে মিডিয়া কুইরিজ মানে জানি না আমরা যে আহ, ওই যে মিডিয়া কোয়েরি ইউজ করি মানে যে বুস্টার থেকে ব্রেক পয়েন্ট গুলো নিয়ে এসে যে আমাদের ম্যাক্স উইড হলো 768 পিক্সেল এটা নিচে গেলে আমাদের এটা মোবাইল ভিউ বা 562 গেলে আমাদের ডিসপ্লে এই যে রেসপন্সিভ করা যে জিনিসটা মিডিয়া কোয়েরি দিয়ে তো আমরা করি ঠিক না যে ম্যাক্স উইড দিয়ে দিয়ে আমরা 750 পিক্সেল ধরেন ওই 750 পিক্সেল যখন নিচে চলে আসে তখন হচ্ছে কি এটা হয়ে যায় মোবাইল ভিউতে মানে ওটা মোবাইল ভিউতে শো করবে বা সর্বোচ্চ উইড আর কি মানে 750 পিক্সেল আসলে সেটা মোবাইল ভিউতে শো করবে এই যে এখানে দেওয়া আছে এটা হচ্ছে মিডিয়া কোয়েরি রেসপন্সিভের ক্ষেত্রে কাজে লাগে আমরা তো জানি রেসপন্সিভ ওয়েব ডিজাইন রেসপন্সিভ ওয়েব ডিজাইন মানে হলো যে এই যে আমরা তো বানাই আমরা কিসের জন্য বানাই ডেস্কটপ ল্যাপটপ বা ডেস্কটপের জন্য বানাই না এই জিনিসটাকে মোবাইল ট্যাবলেটের জন্য যে বানানো যে মোবাইলে কিরকম শো হবে ল্যাপটপে কিরকম শো হবে এই জিনিসটা হচ্ছে রেসপন্সিভ যে যখন আমাদের একটা নির্দিষ্ট উইডে চলে আসবে নির্দিষ্ট হাইটে চলে আসবে হাইট উইডে চলে আসবে বা বিশেষ করে উইড আর কি তখন আমাদের ওয়েব পেজটা কিরকম শো করবে এই জিনিসটাই হচ্ছে নির্ধারণ করা মানে এই জিনিসটা রেসপন্সিভের মাধ্যমে করা হয় না এটা হচ্ছে বুঝেছি রেসপন্সিভ জিনিসটা কি রেসপন্সিভ জিনিসটা হচ্ছে যে সবার ক্ষেত্রে সব ডিভাইসের জন্য যেন সব ডিভাইসের জন্য চলে এবং আমাদের HTML বা CSS যেটা যেন ভেঙে না যায় লেআউট যেন ভেঙে না যায় তারপরে মোবাইল ফার্স্ট ডিজাইন মোবাইল ফার্স্ট ডিজাইন বলতে খুবই সিম্পল আমরা আমরা এখন কি বানাই
আমরা ডেস্কটপের জন্য প্রথমে বানাই না, ডেস্কটপের মধ্যে ওয়েবসাইট বানাই যারা ডেস্কটপে দেখতে সুন্দর লাগে, পরে যে মিডিয়া কোয়েরি দিয়ে মোবাইলের জন্য বানাই, ঠিক না? আমরা জিনিসটা উল্টা করবো, জাস্ট প্রথমে মোবাইলের জন্য বানাবো, দেন গিয়ে মিডিয়া কোয়েরি দিয়ে আমরা ইসের জন্য অপটিমাইজ করবো, তাহলে আমরা সিস্টেমটা ফাস্ট হয়, মানে তখন হচ্ছে আমাদের মানে মোবাইলের জন্য অপটিমাইজড আরো বেশি হয়, ঠিক আছে? যে আমরা পিসির জন্য মিডিয়া কোয়েরি ইউজ করবো, পিসিতে কিরকম লাগবে পরে, কিন্তু আগে আমরা মোবাইলের জন্য বানাবো, এবং এটা স্ট্যাটিস্টিক্স বেশিরভাগ মানুষ মোবাইল ইউজ করে, তো মোবাইলের জন্য যদি বানাই, মোবাইলের জন্য যদি বেশি অপটিমাইজ করি, তখন কি হবে? আমাদের ইউজার এক্সপিরিয়েন্স বেটার হবে, ঠিক না? কারণ কয়জন পিসি ইউজ করে? বেশিরভাগ মানুষ মোবাইল ইউজ করে, যেমন আমি নিজেই পিসি আছে মোবাইল ইউজ করি বেশি, মানে উদাহরণ দিতেছি, যদি আমি পিসি ইউজ করি বেশি যাই হোক, তো মোবাইল ফার্টিচার মানে মোবাইলের জন্য আগে বানাবো, তারপরে অন্য কোনো ডিভাইস। এখন হচ্ছে আমাদের কোশ্চেন হচ্ছে বুটস্ট্র্যাপ কি? জাভা স্ক্রিপ্টে যেরকম অনেক ফ্রেমওয়ার্ক আছে, নোট জেএস, এক্সপ্রেস জেএস, নেক্সট জেএস, রিয়াক্ট, বান, এই জিনিসগুলো হচ্ছে জাভা স্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক মানে কি, একটা মানে বেসমেন্ট হচ্ছে আমাদের জাভা স্ক্রিপ্টই, বাট এর আশেপাশে মানে এর উপরে ভিত্তি করে আরেকটা 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 অ্যাডভান্স ফর্মুলা বা স্পেসিফিক ফর্মুলা। বুটস্ট্র্যাপ হচ্ছে বুটস্ট্র্যাপ হচ্ছে যে সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক, এবং সিএসএস এর রেসপন্সিভ বা যে রেসপন্সিভ কে স্পেসিফিক করে, বা এরা হচ্ছে যে অটোমেটিক আমাদের দেওয়া আছে, মানে প্রিবিল্ড প্রিসেট সিএসএস দেওয়া আছে আর কি। যে রেসপন্সিভ করতে আমাদের পুরো সিএসএস কে এগেইন আবার অডিট করতে হবে না, জাস্ট বুটস্ট্র্যাপ লোড করলেই আমাদের পুরো ওয়েবসাইট রেসপন্সিভ হয়ে যাবে, এরকম জিনিস। বা ধরেন যে একটা বাটন বানাবো, বাটন হচ্ছে যে বাটনে আমরা এসটিএমএলটা বানাবো, দেন হচ্ছে সিএসএস বুস্টার থেকে সিএসএস লোড দিলে আমাদের বাটনটা হচ্ছে সিএসএস কানেক্ট হয়ে যাবে, ওরকম শো করবে আর কি। তো যেটা হচ্ছে আমাদের নোটে দেওয়া, সেটা হলো যে বুটস্ট্র্যাপ ইজ এ সিএসএস ফ্রেমওয়ার্ক ফর বিল্ডিং রেসপন্সিভ অ্যান্ড মোবাইল ফার্স্ট ওয়েবসাইট কুইকলি। মোবাইলের জন্য রেসপন্সিভ করার জন্য যে প্রিসেট, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ। টুইটারের ইঞ্জিনিয়াররা বানিয়েছিলেন প্রি বিল্ড সিএসএস ক্লাসেস দিয়ে দ্রুত রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করা যায়। কোনো সিএসএস নিজে লেখার দরকার নেই, কিন্তু কাস্টম করা যায়, মানে সিএসএস লোড দিব, দেন ওই জিনিসটা যদি পছন্দ না হয় আমরা যোজন বিজন করে কাস্টম করতে পারবো। হচ্ছে প্রিবিল্ড সিএসএস, প্রিসেট সিএসএস, যেটা জাস্ট খালি লোড করলেই আমাদের সিএসএস অ্যাপ্লাই হয়ে যাবে, যেমন হচ্ছে পরে গিয়ে ওটা যোজন বিজন করবো আর কি আমাদের মতো করে। আচ্ছা, এই যে বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম, এটা বলতে বোঝায় যে সোজাভাবে যদি বলি যে রেডিমেড, মানে ডিসপ্লে, ওই যে এটা হচ্ছে রেডিমেড গ্রিড সিস্টেম। আমরা তো গ্রিড গ্রিড বলতে কি এটা তো বুঝছি, ঠিক না? এই বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম হচ্ছে রেডিমেড গ্রিড সিস্টেম, আলাদা করে আমাদের জাস্ট ওই যে ইম্পোর্ট দিতে হয় আর কি। এখানে কি ভুকিচুকি করছে এগুলো আমি বুঝতেছি না, যে কিভাবে এক্সপ্লেন করবো, যাই হোক। কিন্তু যে জিনিসটা হচ্ছে যে আমরা যে গ্রিড সিস্টেম আছে, ওই কিভাবে বিন্যস্ত করতে হবে, ওই বিন্যস্ত যে সিস্টেমটা আছে, ওই সিস্টেমটাই হচ্ছে রেডিমেড করে দেয় আর কি। এটা যে এর মূল কাজ হলো কোনো জটিল সিএসএস কোড না লিখে শুধু নির্দিষ্ট এইচটিএমএল ক্লাসেস ব্যবহার করে হচ্ছে বুস্টার থেকে ইম্পোর্ট দিয়ে হচ্ছে সিএসএস মানে গ্রিড সিস্টেমটা করে ফেলে, গ্রিড করে ফেলে আর কি। দ্যাটস ইট। এর বেশি এখন আমি বুঝতেছি না, বা কিভাবে অ্যাপ্লাই করে কেমনে কাজ করে, এটা আমি করিনি এখনো, তাই আমি নিজে ওরকম ভালো মতো বলতে পারতেছি না। তারপরে কন্টেনার অ্যান্ড ইউটিলিটি ক্লাসেস। এখানে ইউটিলিটি যেটা, এটা হলো যে এটা মানে বুঝছি আমি, এটা মানে ডিসপ্লে গ্রিডের মতোই, যে আমাকে এক্সট্রা করে স্পেসিং, কালার, ডিসপ্লে ফ্লেক্স, হ্যান ত্যান এইসবের জন্য, বর্ডার রেসপন্সিভ, এইসবের জন্য আমাদের এক্সট্রা করে আর কি সিএসএস লেখা দরকার নাই। এইচটিএমএল এর ক্লাস দিয়ে দিলেই ওই ক্লাস অনুযায়ী বুস্টার থেকে আর কি ইম্পোর্ট নিয়ে নিবে আর কি, অটোমেটিক সিএসএসটা বসে যাবে। এই হচ্ছে ইউটিলিটি ক্লাসেস। এটা বিশেষ করে হচ্ছে স্পেসিং, লেআউট, কালার্স, ডিসপ্লে এই সব জিনিস এটা ব্যবহার করা হয়। কন্টেনার বা কন্টেনার ফ্লুইড যেটা, এই জিনিসটা আসলে কি কাজ করে? এই জিনিসটা হলো যে মেইন দুটি ক্লাস আর কি, যেটা উইথ কতটুকু হবে, ডানে বামে কতটুকু যাবে, এগুলো হচ্ছে ওই নিয়ন্ত্রণ করে। সহজভাবে যদি বলি, যে এদের প্রধান কাজগুলো হলো যে ওয়েবসাইটের কন্টেন্ট গুলোকে স্ক্রিনের একদম ভিতরে সুন্দর মতো সাজা রাখা আর কি, সুন্দর মতো ধরে রাখা আর কি। যেমন কন্টেনারের কাজ কি, কন্টেনারের কাজ এটা বুস্টার থেকেই নিয়ে আসে আর কি, যে ধরেন একটি স্ক্রিনের দুই পাশে আর কি দুটা খালি জায়গা বা মার্জিন দিয়ে যে কন্টেন্ট থাকে সেটাকে একটু মাঝখানে বা মাঝখানের দিকে নিয়ে আসা। তাহলে কন্টেনার ফ্লুইডটা কি হবে? কন্টেনার ফ্লুইড হচ্ছে যে এটি স্ক্রিনের বাম থেকে ডান পর্যন্ত 100% জায়গা আর কি, মানে ব্লক এলিমেন্টের মতো কাজ করে। 100% জায়গায় সে ইয়া 100% জায়গায় আর কি সে ক্যাপচার করে রাখে।
এবং আহ, স্ক্রিন স্ক্রিন যত বড়ই হোক না কেন, এটা স্ক্রিনকে ওই মানে 100% ওয়েটই ধরে রাখবে আর কি। এখন বুটস্ট্র্যাপে যেই ক্লাসগুলো, ইউটিলিটি গুলো আমরা যেগুলো হচ্ছে বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম বা বুটস্ট্র্যাপ জিনিসটা পড়লাম, আমরা বুটস্ট্র্যাপ দিয়ে এখনো ওয়েবসাইট বানাই নাই, বা বুটস্ট্র্যাপ দিয়ে ওয়েবসাইট গুলো এখনো অপটিমাইজ করি নাই, এখনো ওরকম অ্যাপ্লাই করি নাই। এটার জন্য বুটস্ট্র্যাপের এই জিনিসগুলো আসলে এক্সপ্লেন করতে আমি জাস্ট শিখছি যেভাবে ওভাবে বলে দিচ্ছি, অ্যাপ্লাই করি নাই নিজে, তাই আমি ওরকম ভালো মতো এক্সপ্লেন করতে পারি নাই। এবং আমার নিজেরই, আমি যদি এখন নিজে করতে চাই, নিজে হয়তো বা কি এক্সপ্লেন করলাম এটা আমি ভুলে যাব। যাই হোক, এই ছিল আর কি এই 26টা আর কি কোশ্চেনের অ্যান্সার, বা একটু এক্সপ্লেনেশন আর কি। আচ্ছা।